আমাদের এই প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখবে ডক্টর অনিকেত মাহাতো। আজকে আপনারা যারা এসেছেন অবিচারের 8 মাসে আরজিকর রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন এবং স্টুডেন্ট বডির পক্ষ থেকে আমরা যে প্রোগ্রাম কর্মসূচি নিয়েছি, সেই কর্মসূচিতে যারা এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে 18 মাসের প্রাককালে যে কথাটা আজকে বলা খুব প্রয়োজন বলে আমার মনে হয়, যে দেখুন, এই আন্দোলন আমাদেরকে যা শিক্ষা দেয়, সেই শিক্ষাটাকে যদি আমরা ব্যবহার করতে পারি, সেই শিক্ষাকে নিয়ে আমরা যদি এগিয়ে যেতে পারি, তাহলে অভয়ার ন্যায় বিচার এবং যে অপূরণীয় যে দাবিগুলো আছে, এই দাবিগুলোকে আমরা একটা জায়গায় বাংলার বুকে সুপ্রতিষ্ঠিত করতে পারতে পারি বলে আমি মনে করি। তাহলে আজকে 18 মাসের সামনে এসে দাঁড়িয়ে যে কথাটা আমাদের ভেবে দেখা প্রয়োজন, যে টালা থানা, লোকাল অথরিটি, সিবিআই এবং সর্বোপরি দেশের বিচার ব্যবস্থা, সুপ্রিম কোর্ট এবং শিয়ালদা ট্রায়াল কোর্ট কেন তারা ব্যর্থ হলো, কেন তারা ব্যর্থতার দিকে অভয়ার ন্যায় বিচারকে নিয়ে যেতে চাইলো। তাহলে একটা জায়গা থেকে এটা পরিষ্কার যে আপনার মনের মধ্যে ন্যায় বিচারের প্রতিষ্ঠা যদি তারা করে, প্রতিষ্ঠা যদি দেয়, তাহলে আপনি আবার পরের যে অরাজকতার জায়গা আছে সেই জায়গা থেকে ন্যায় বিচারের দাবি চাইবেন। তাহলে আপনাকে একটা অংশে হতাশায় পর্যবসিত করতে তারা চায়। তাহলে এই হতাশা নিয়ে আসতে চাইছে টালা থানা, পুলিশ প্রশাসন, রাজ্য প্রশাসন, সিবিআই এবং দেশের বিচার ব্যবস্থা। দেখুন, একটা কথা ভেবে দেখবেন যে আমি ছেড়ে দিলাম সৎ অসৎ ছিলেন কিনা, এরা কতটা অসৎ ছিলেন, কতটা সেটিং করেছেন, কতটা কি করেছেন, এই জায়গাটাকে আমি ছেড়ে রাখলাম। ছেড়ে রেখে আমি যদি বিচার করি যে কেন সিবিআই এই ঘটনার ক্ষেত্রে একটা সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে 18 মাসের মতন এখনো সময় লাগছে, তাহলে দেখুন, ভেবে যদি দেখেন তাহলে দেখবেন যে তাদের যে তদন্ত প্রক্রিয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতিকে যদি খেয়াল করে দেখেন, মাইনুটলি যদি লক্ষ্য করে দেখেন, তাহলে আমরা কি দেখতে পাই? তারা প্রথম দিন দেখে নিচ্ছে যে একজন অভিযুক্ত, সেই অভিযুক্ত হচ্ছে সঞ্জয় রায়। তাহলে আমি যদি ধরে নিই যে অভিযুক্ত একজন, তাহলে আমি যখন ইনভেস্টিগেশন অফিসার যদি হই, বা আপনারা যদি কেউ ইনভেস্টিগেশন অফিসার হন, তাহলে আপনারা কি করবেন? সেই তাকে কেন্দ্র করে, তার আশেপাশে তাকে কেন্দ্র করে যে এভিডেন্স আছে, তাকে দোষী প্রমাণ করার জন্য, তাকে শাস্তি দেওয়ার জন্য যা ইনভেস্টিগেশন আপনার লাগবে, যা এভিডেন্স আপনি কালেক্ট করার প্রয়োজন হবে, আপনি সেই ইনভেস্টিগেশন কালেক্ট করবেন। সিবিআই তাই করেছে, দেশের বিচার ব্যবস্থা ঠিক তাই রেখেছে। আবার যখন যে প্রশ্নটা আসছে যে তাহলে একজন ব্যক্তি কিভাবে এই ঘটনা ঘটাতে পারে, থ্রোটলিং, স্মুথলিং এবং অ্যাসল্ট একজন ব্যক্তি কিভাবে করতে পারে, এই প্রশ্নের যখন উত্তর দিতে সিবিআইয়ের কাছে উত্তর চাইছি, সিবিআইয়ের কাছে উত্তর নেই। তারা মনে করছে না একজনই জড়িত। তাহলে একজনই যদি জড়িত হন, তাহলে আপনারা আর কিসের ইনভেস্টিগেশন করছেন? আপনারা তো 100 পেয়ে গেছেন। তাহলে তো আপনাদের ইনভেস্টিগেশন করার প্রয়োজন নেই। না, আমরা বাকি জায়গাগুলো দেখছি। তাহলে এই যে বাকি জায়গাগুলোকে কি দেখছেন, সেই নিয়ে তাদের সুস্পষ্ট কোনো মত নেই, সুস্পষ্ট কোনো প্রকাশ নেই। তাহলে একজন চিকিৎসক হিসেবেও, বা আপনারা প্রত্যেকেই যে পেশার সাথে যুক্ত, যদি আপনারা প্রথমে ধরে নেন যে এটাই ঘটনা, এটাই সত্যি, এটাই সব শেষ, তাহলে আপনারা সেই ঘটনাকে কেন্দ্র করে যা সত্য, সেই সত্য খোঁজার চেষ্টা করবেন। তাহলে উচিত কি ছিল? উচিত ছিল আরজিকর মেডিকেল কলেজে একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাকে কেন্দ্র করে যা পার্সপেক্টিভ আছে, সমস্ত পার্সপেক্টিভকে একজন ইনভেস্টিগেশন অফিসারের অথরিটির সামনে সবটা খুলে রাখা উচিত। একজন চিকিৎসক হিসেবে একজন যখন পেশেন্ট আসে, আমি কি দেখি? তার সাইন সিমটম, কি সমস্যা নিয়ে সে আসছে, কি তার শরীরে কি সাইন আছে, সেটা দেখে একটা জায়গায় বোঝার চেষ্টা করি, ইনভেস্টিগেশন করি, ইনভেস্টিগেশন মাধ্যমে মেলানোর চেষ্টা করি, মিলিয়ে ওষুধ দেওয়ার চেষ্টা করি, এই তার সামগ্রিক রোগের জায়গাতে আমরা পৌঁছাই। ঠিক সেই রকমই যদি সিবিআই এই পথে এগোতো, তাহলে হয়তো অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর পথ খুবই সহজ হতো, সহজ পথে আমরা এগোতে পারতাম। তাহলে এইটা গেল সৎ অসতের প্রশ্ন, একটা পদ্ধতিগত জায়গার প্রশ্ন। ঠিক সেই রকমই আজকের দিনে 18 মাসে দাঁড়িয়ে আজকের সমাজের বুকে ঘটে যাওয়া যে সমস্যাগুলোর দাবিতে আজকেও আমরা রাজপথে থাকছি, রাজপথের লড়াইয়ে আছি, আমাদেরকে কিন্তু এই পদ্ধতির কথা একটা অর্থে হলো আমরা যারা নাগরিক এই আন্দোলনে আছি, তাদেরকে ভেবে দেখার প্রয়োজন আছে যে আমরা ঠিক কোন পথে এগিয়ে যাব, কোন পথে এগিয়ে গেলে আমরা যে সমস্যাগুলোর কথা বলছি, সেই সমস্যাগুলোর সত্যিকারের সমাধান সম্ভব। আজকে আমি নাও থাকতে পারি জুনিয়র ডাক্তার হিসেবে, কালকে আপনি
একজন পেশার যে পেশার মানুষ হবেন সেই পেশার হিসেবে সেই জায়গায় নাও থাকতে পারেন, কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম যদি আপনার এই সঠিক সত্যকে উপলব্ধি করে, তাহলে হয়তো আমরা অভীষ্ট লক্ষ্যে একদিন না একদিন পৌঁছাবোই। একদিন না একদিন আমরা নারী সুরক্ষার জায়গাতে পৌঁছাবোই। একদিন না একদিন আমরা থ্রেড কালচারকে সম্পূর্ণরূপে উৎপাদন করতে পারবোই। একদিন না একদিন আমরা স্বাস্থ্য দুর্নীতিকে সম্পূর্ণরূপে উৎপাদন করতে পারবো। তাহলে এইটা একটা শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে। দ্বিতীয়ত যে কথাটা বলার সেটা হচ্ছে যে টালা থানা রাজ্য প্রশাসন যখন অভয়ার ন্যায় বিচারকে কেন্দ্র করে আমরা দাবি জানাচ্ছি, তখন দেখতে পাচ্ছি যে তারা এভিডেন্স টেম্পার, ইনভেস্টিগেশন হাসাব এবং বিস্তারিত ঘটনা, এই ঘটনা নতুন করে বলার নয়, আপনারা সবই দেখেছেন, সবই জানেন। তাহলে একটা জায়গায় আটকে দেওয়ার চেষ্টা করছে। আমরা ভরসা করলাম সিবিআই বিচারালয়ের ব্যবস্থার উপর, কিন্তু দেখা গেল সিবিআই এবং বিচারালয়ও ঠিক একই জায়গায় একইভাবে এভিডেন্স টেম্পার, ইনভেস্টিগেশন হাসাবকে কেন্দ্র করে যা যা করা প্রয়োজন সেই জায়গায় তারা আর কোনোটাই গেল না। আমরা শুধুমাত্র এই রাজ্য প্রশাসন বা পুলিশ প্রশাসনের দ্বারা বা লোকাল অথরিটির দ্বারা শুধুমাত্র অভয়ার রেপ এবং মার্ডার হয়েছে তা নয়, সিবিআই এবং এই বিচার ব্যবস্থার দ্বারা এই সামগ্রিক যে ন্যায় বিচারের তাদের যা করার প্রয়োজন ছিল তারও তারা একটা অর্থে মার্ডার করেছেন বলে দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে। তাহলে এই তো আজকের অবস্থা। তাহলে এই আজকের যদি অবস্থা হয়, তাহলে কোনো না কোনো জায়গায় কোনো না কোনোভাবে এই রাজ্য প্রশাসন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে সিবিআই এবং বিচার ব্যবস্থার স্বার্থ কোনো না কোনোভাবে এই ঘটনাকে কেন্দ্র করে মিলে যাচ্ছে। তাহলে যদি এই স্বার্থ মিলে যায়, তারা এক সূত্রে বাঁধা একটা গোষ্ঠী হয়, তাহলে অপরদিকে যারা আমরা দাঁড়িয়ে আছি আপামর জনগণ, যারা মনে করছি যে সমাজের বুকেরে ধীরে ধীরে হলেও আমরা এই পরিশোধনের জায়গা রাখবো, আরজিকর স্টুডেন্ট বডি যেভাবে লড়াই করছে আরজিকরের বুকে, পুরুলিয়া মেডিকেল কলেজের বুকে যেভাবে ছাত্ররা আগামী দিনে লড়াই করেছে, গতকাল লড়াই করেছে, আগামী দিনে লড়াই করার প্রতিশ্রুতি দিয়েছে, তাদের সাথে যখন আমার কথা হয় তখন তারা অকুণ্ঠভাবে আমাকে পুরুলিয়াতে ওয়েলকাম জানায় এবং তাদের লড়াই করার যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতিও তারা রাখে। তাহলে সামগ্রিকভাবেই এই সমগ্র মেডিকেল কলেজগুলোতে থেকে শুরু করে সমাজের নাগরিক সমাজের মনের মধ্যে, বুকের মধ্যে যে অপরিণত ক্ষত আছে সেই ক্ষতের জন্য একটা সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। যে দৃষ্টিভঙ্গিটা এই রাষ্ট্র ব্যবস্থা দেখাচ্ছে আপনাকে, ঠিক সেই দৃষ্টিভঙ্গিকে থেকে এই আন্দোলনের যে জায়গা, এই আন্দোলন যে দৃষ্টিভঙ্গি দেখাচ্ছে সেই দৃষ্টিভঙ্গিটাকে উপলব্ধি করার প্রয়োজন আছে। তাহলে আমি জেডিএফ ছেড়ে চলে এসেছি, আমি একা কিন্তু নই। এইখানে যে অগণিত মানুষ আছেন, পুরুলিয়া মেডিকেল কলেজ থেকে, রায়গঞ্জ মেডিকেল কলেজ থেকে, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ থেকে, বহরমপুর মেডিকেল কলেজ থেকে, মালদা মেডিকেল কলেজ থেকে, আরজিকর, সিএনএমসি, সমস্ত অগণিত মানুষ, তারা যেভাবে এই ন্যায় বিচার এবং থ্রেড কালচার, স্বাস্থ্য দুর্নীতি সহ সামগ্রিক সমস্যার জন্য যেভাবে লড়াইয়ের আহ্বান জানাচ্ছেন, আমন্ত্রণ জানাচ্ছেন, আমি মনে করি সমস্তভাবে আমরা যদি একসাথে একজোট করে এই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে নিঃসন্দেহে আমরা সুনির্দিষ্ট লক্ষ্যে, সুনির্দিষ্ট ন্যায় বিচারের যে অভিষ্ট লক্ষ্য আছে সেই অভিষ্ট লক্ষ্য আমরা পৌঁছাতে পারবো এবং ন্যায় বিচারের যে অপূরণীয় জায়গা সেই অপূরণীয় জায়গাতেও আমরা পৌঁছাতে পারবো। একটা যে কথা বলে শেষ করব, দেখুন ন্যায় বিচার আমরা চাইছি। আমরা কি চাইছি ন্যায় বিচার বলতে? আমরা চাইছি 9ই আগস্ট যে ঘটনা ঘটেছিল সেই দিন দোষী কারা, খুনি কারা, তাদের শাস্তি হোক, এইটা তো চাইছি। তাহলে যদি শুধুমাত্র এইটা আমরা চাই, এটাও একটা চাওয়া, এই চাওয়ার জন্যই এত কিছু লড়াই করতে হচ্ছে। এরপরেও ভেবে দেখবেন, আমার কথাটাকে আপনারা ঠান্ডা মাথায় ভেবে দেখবেন যে ধরুন সত্যিকারের এই রাষ্ট্র ব্যবস্থা অভয়ার ন্যায় বিচারে 9ই আগস্ট যারা অভিযুক্ত সবাইকে অ্যারেস্ট করলো, ফাঁসি দিল, শাস্তি দিল, যা শাস্তি দেওয়ার দিল, এটা একটা টাইপ ন্যায় বিচার। অভয়া আজ মৃত, তাহলে তার মৃত শরীর, একটা তার মৃত আত্মা একটা ন্যায় বিচার পেল, এটাও একটা ন্যায় বিচার। কিন্তু যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে এই ন্যায় বিচারের জন্য আমরা লড়াই করছি, এর সাথে কোনো সমঝোতা নয়। আমি বলছি না যে এই ন্যায় বিচার ছেড়ে চলে আসুন, আমাদের ছাড়ার প্রয়োজন নেই, কিন্তু প্রকৃত ন্যায় বিচার কোনটা হতো? প্রকৃত ন্যায় বিচার হতো যে অভয়ার যে কারণের জন্য রেপ এবং মার্ডার হতো, তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ যদি সেটা আটকে দিতে পারতেন। যে থ্রেড কালচারের জন্য আরজিকর মেডিকেল কলেজের বিভিন্ন ছাত্রছাত্রীদের শৈশব নষ্ট হয়ে গেছে, বিভিন্ন কলেজ ছাত্রছাত্রীদের শৈশব নষ্ট হয়ে যাচ্ছে, সেই জায়গা যদি তৎকালীন প্রিন্সিপাল, এমএসপিপি, বর্তমান শাসক সরকার, যারা দণ্ডমুণ্ডের কর্তা আছে, তারা যদি একটা অর্থে রুখে দিতে পারতেন, তাহলেই তো সেটা প্রকৃত ন্যায় বিচার হতো। তাহলে আজকের জায়গা থেকে দাঁড়িয়ে যদি আমাদেরকে বিবেকের জায়গা থেকে ভাবতে হয়, দেখতে হয়, বুঝে দেখতে হয় আন্দোলনকে, তাহলে স্বাভাবিকভাবেই যে ন্যায় বিচার চাইছি আমরা, সেই ন্যায় বিচার তো আমরা চাইবই, সেই লড়াই তো আমরা লড়বই। কিন্তু যতক্ষণ আমরা এই মাটিতে দাঁড়িয়ে এই লড়াইটাকে লড়তে চাইছি, এগিয়ে নিয়ে যেতে চাইছি, তাহলে অসংখ্য বাংলার মানুষের বুকে নারী সুরক্ষার দাবি, স্বাস্থ্য দুর্নীতির দাবি, থ্রেড কালচারের দাবি, জাল ওষুধের যে চক্র, এই সামগ্রিক যা অসময়ে লড়াই আছে, এই অসময় লড়াইয়ে কিন্তু আমাদেরকে অতপ্রতভাবে এগিয়ে আসার প্রয়োজন আছে আজকের দিনে দাঁড়িয়ে। তাহলে একা জেডিএফ ছেড়ে এসেছি বলে আমি নয়, অগণিত মানুষ
সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, অগণিত মানুষ লড়াইয়ের অঙ্গীকার করেছেন। এই অঙ্গীকারকে সামনে রেখে যদি আমরা এগিয়ে যেতে পারি, এগিয়ে যেতে চাই, তাহলে নিশ্চয়ই যে দৃষ্টিভঙ্গির জায়গা এই অভয়ার ন্যায় বিচারের আন্দোলন শেখায়, সেই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে যদি আমরা এগিয়ে যাই, তাহলে নিশ্চয়ই সুনির্দিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছাবো, এই আশা আমি রাখি। ধন্যবাদ।